ছাত্র জনতার উপর কারা গুলি চালিয়েছে জানালেন এক পুলিশ কর্মকর্তা। ছেলেটি হচ্ছে একজন পুলিশ কর্মকর্তার সন্তান। এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে অযৌক্তিক বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক। বলেছেন পরীক্ষা ছাড়া মেধার মূল্যায়ন হতে পারে না। এই হত্যাকাণ্ড অবশ্যই প্রত্যেকে বিচার করতে। অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়ে আছে ছাত্র জনতার একটা অভ্যুত্থানের উপর, তাদের রক্তের উপর দাঁড়িয়ে। আসলে এই মানুষগুলোকে সুবিধাবাজ গোষ্ঠী হিসাবে ত্যাগ দিতে চাই। কারণ কি হচ্ছে, এই মানুষগুলো এই বিগত 16 বছরে তাদের একটি শব্দ পাওয়া যায়নি। তারা শুধুমাত্র তেল দিয়ে তোষামত করে সুবিধা পাওয়ার জন্য ক্ষমতাসীন স্বৈরাচার সরকারের সঙ্গ দিয়েছে। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারত, বিশেষ করে বিজেপি, সবচেয়ে বড় সংকটে পড়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া খবর, তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও দেখতে চলেছেন শিক্ষার্থীদের উপরে গুলি করেছে কার নির্দেশে, কোন পুলিশ বাহিনীগুলা গুলি করেছে। খুবই চাঞ্চল্যকর তথ্য কিন্তু আমাদের হাতে এসেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো হবে। সেই সাথে সেনাবাহিনীর সেলের উপরে কারা গুলি করেছে সেই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে আমাদের সামনে এসেছে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখে যাবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতর মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। তার জন্য আমি আবারও বলছি, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার একটি রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে মোবাইলের স্ক্রিন থেকে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। জনতার উপর কারা গুলি চালিয়েছে জানালেন এক পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক ওয়ালে এ নিয়ে পোস্ট দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের এসআই মজনু। সেই পোস্ট নিয়ে শুরু হয়েছে তোলপাড়। পোস্টে তিনি দাবি করেন, গত 19 জুলাই রংপুর রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার, ডিসি, এসপি নিজেই রাইডার কার দিয়ে ছাত্র জনতার উপর গুলি চালান। অথচ এখনো পর্যন্ত দায়ের করা 5 মামলার কোনোটিতেই তাদের নাম আসেনি। এতে ক্ষোভ প্রকাশ করেন এসআই মজনু। এসআই মজনুর ফেসবুক আইডির নাম মিসির আলী। সেই আইডি থেকেই তিনি সাংবাদিক ও আইনজীবীদের উদ্দেশ্য করে লেখেন, প্রতিদিন আদালতে যত মামলা হচ্ছে তার ঘটনাস্থল সিটি বাজারের সামনে, যেখানে রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, ডিসি রংপুরের নেতৃত্বে জেলা পুলিশের রায়ট টিম গুলি চালান। অথচ যারা ঘটনাস্থলে ছিল না তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এসআই মজনু দাবি করেন, এত ফুটেজ আর মিডিয়া কাভারেজ থাকা সত্ত্বেও যা করা হচ্ছে তা উদ্দেশ্য প্রণোদিত। বৈষম্য বিরোধী মনোভাবাপন্ন অধস্তনদের বিরুদ্ধে মামলা হওয়ায় বিষয়টি মানবিকভাবে প্রকাশ ও প্রচার করার জন্য অনুরোধ জানান তিনি। স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ঈশ্বর ক্ষমতাশালী। এসপি, ডিআইজি, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এরাও প্রভাবশালী ও প্রতাপশালী। এ কারণে ঘটনাস্থলে উপস্থিত থেকে গুলি করেও মামলা থেকে অব্যাহতি পান তারা। রংপুর জেলা ও মহানগর পুলিশের মিডিয়া সেলেও পোস্টটি শেয়ার করেন এসআই মজনু। আন্দোলনকালে অনেক অমানবিক ঘটনা আপনারা দেখেছেন, আরেকটি দেখাই। এবং আমরা তখন দেখেছি, তখন জানি না যে তার পরিচয় কি। এখন পরিচয় পাওয়া গেল এবং সেই মর্মান্তিক কিছু বক্তব্য সামনে আসলো। দর্শক দেখেন তো, নিশ্চয়ই আপনারা দেখেছেন। দর্শক নিশ্চয়ই এটি দেখেছেন, এই ভিডিওটা দেখেননি? দেখেছেন নিশ্চয়ই। একটা ছেলে টেনে নিচ্ছিল, তারপরে একদম সরাসরি গুলি করা হয় অনেকগুলো। সেই টানতে অবস্থায় কিন্তু সে গুলিতে মারা যায়। এত পরিমাণ সরাসরি গুলি করা হয়েছে। যে ছেলেটি তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল এবং সেই ভারী শরীরটা টেনে নিচ্ছিল,
পরে সেই ছেলেটি নিজেও তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়লো এবং সে একবারে ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল। সেই দৃশ্য নিশ্চয়ই আপনারা দেখেছেন। ছেলেটি হচ্ছে একজন পুলিশ কর্মকর্তার সন্তান। সেই জুনিয়র পুলিশ কর্মকর্তা তার ঊর্ধ্বতন বস বা কর্মকর্তাকে ফোন করে বলছেন যে স্যার, একটা মানুষকে মারতে কত গুলি ছুটতে হয়? এই প্রশ্ন তারও। তাহলে বুঝতে পারছেন যে এই আন্দোলনে শুধু সাধারণ ছাত্ররা, যেই পুলিশ গুলি করেছে ছাত্রদেরকে, সেই পুলিশের সন্তানরাও কিন্তু আত্মহত্যা দিয়েছে, মারা গেছে। এবং এই কারণেই কিন্তু শেষ পর্যন্ত গুলি বন্ধ হয়ে গেছে। যখন কি সামরিক বাহিনীর সদস্যরা, অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কর্মরত, তাদেরকে যখন বলা হচ্ছিল যে গুলি করো যে কোনো উপায়ে, তখন তারা বলেছে যে স্যার, অর্থাৎ শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দিয়েছে, কাকে গুলি করবো? আমার সন্তানদেরকে। আমার সন্তানরা তো চলে গেছে ওই মিছিলে, এখন গুলি করলে তো আমার সন্তান মারা যাবে, সেটা কি করবো? শেখ হাসিনা কোনো উত্তর দিতে পারেনি, বলেনি যে নামেরও না, কিন্তু চুপ ছিল, কেননা এই প্রশ্নের উত্তর দেওয়া যায় না। এবং পুলিশ সহ সমস্ত বাহিনীর বন্দুক তখন পিছনে ঘুরে গেল, শেখ হাসিনার পতন ঘটল। সেই ঘটনার উপরে ভিত্তি করে আজকে একটি রিপোর্ট প্রথম আলো প্রকাশ করেছে। পুলিশের গুলিতে প্রাণ হারান পুলিশ কর্মকর্তার ছেলে, পুলিশের ছেলে পুলিশের গুলিতেই মরল, আমার স্বামী এই প্রতিদান পাইল। এটা হচ্ছে ওই নিহত যে তরুণ, তার মা বলছে আক্ষেপ করে, আমার ছেলেরে কতগুলো গুলি দিছে, ছেলে তো চোর সন্ত্রাসী ছিল না, যে মারলো তার একটু মায়াও লাগে নাই। এটাই নির্মম, মায়া লাগে না তখন, পরে বুঝতে পারে মারতে কয়টা গুলি লাগে, আমি সঠিক বিচারটা চাই। এই নিহত তরুণের বাবা পুলিশ কর্মকর্তা, সেও কিন্তু তার বসকে ফোন করছে, স্যার, একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে? ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন ইমাম হাসান ভুইয়া তামিমের মা পারভিন আক্তার। এই হত্যাকাণ্ড অবশ্যই করতে বিচার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়ে আছে ছাত্র জনতার একটা অভ্যুত্থানের উপর, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার শাসনে যে ধরনের গুম, খুন, চুরি, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, সমস্ত একটা ব্যবস্থাকে একটা আজকে এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ জায়গায় নিয়ে এসছে। যদি আমরা ন্যায় বিচারই প্রতিষ্ঠা করতে না পারি, নতুন বাংলাদেশের যাত্রাটা কিন্তু আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা অনুযায়ী হবে। সবাইকে সালাম, শুভেচ্ছা জানিয়ে শুরু করি। পুরো বিষয়টা হচ্ছে যে জনগণের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এটা আমরা যখন রাজনৈতিক দলগুলো রাজপথে এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলনের প্রস্তুতি শুরু করেছিলাম একটা যুগপৎ ধারায়, তখন এই প্রশ্নটা কেন্দ্রীয় প্রশ্ন হিসেবে সামনে আসছিল যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার সরকার, তারা যেভাবে পুরো রাষ্ট্রশক্তিটাকে একেবারে পকেটে ঢুকিয়ে ফেলেছিল, সমস্ত প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করেছে এবং এক ধরনের প্রস্তুতি করেছে। এগুলো আর ঠিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বদলে একটা জাস্ট দলীয় একটা প্রতিষ্ঠানের রূপ লাভ করেছে, যার ফলে এই সরকারের পতনের সাথে সাথে এই প্রতিষ্ঠানগুলো সব অকার্যকর হয়ে পড়ার একটা অবস্থা তৈরি হয়েছে। এই রাষ্ট্রটা দিয়ে যে একটা চলবে না এবং একটা জনগোষ্ঠীকে যে ঐক্যবদ্ধ রাখার যে একটা কাজ রাষ্ট্রের, সেইটা যে এটা করতে অক্ষম, বরং পুরো রাষ্ট্র শক্তিকে এইভাবে জনগণের বিরুদ্ধে, আমাদের সন্তানদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া যায়, তাদেরকে গুলি করে তারা হত্যা করে, এই অবস্থায় তাদেরকে নিয়ে গিয়েছিল। সেইটাকে বদলাতে হবে এবং সেই বদলের আকাঙ্ক্ষাটা কিন্তু জনগণের ভিতর থেকে তীব্রভাবে আছে। এবং যে সংস্কারের কথা বলেন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, রাষ্ট্রটাকে গণতান্ত্রিক রূপান্তরে করার যে প্রশ্ন বলেন, এবং এর জন্য যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের কথা, এগুলো কথা কিন্তু আমরা বিশেষভাবে গত 5 বছর ধরে ব্যাপকভাবে বলে এসেছি এবং এটাকে রাজনৈতিক লক্ষ্য হিসেবে সামনে নিয়েছে। এটা এখন ছাত্রদের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে, সমাজের মধ্যে সব জায়গা থেকে আওয়াজটা উঠেছে এবং এই যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতন ঘটেছে, একটা বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তাতে এই রূপান্তরে যাওয়াটাই এখন গণমানুষের লক্ষ্য। সেক্ষেত্রে কতগুলো আশু সংস্কার আছে, আবার পুরো একটা নতুন একটা যাকে বলে সংবিধান তৈরি করা, যেখানে গণতান্ত্রিক সংবিধান হবে, বিদ্যমান সংবিধানের ব্যাপক ধরনের সংস্কার করে, সেইটা একটা কাজ হিসেবে আছে। আমরা বলেছি যে প্রতিষ্ঠানগুলোকে দ্রুত পুনর্গঠন করতে হবে, যেভাবে ফ্যাসিস্ট সরকার দলীয়করণ করেছে সেটার বদলে যতটা সম্ভব পুনর্গঠন করা দরকার। অনেকগুলো আইন বাতিল করার প্রশ্ন আছে এবং এইসবের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার বিষয় আছে এবং এইগুলোর মধ্য দিয়ে যাতে আগামী নির্বাচনটা একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করা যায় আগামী সংসদে, সেই ধরনের একটি বাস্তবতা সৃষ্টি করা। রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী সকলের মধ্যে একটা যাকে বলে কনসেনসাস তৈরি করা, একটা এইটা খুব জরুরি কাজ। কাজগুলো আমাদের কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাব আছে, যে প্রস্তাবগুলোর ভিত্তিতে আমরা আলোচনার জন্য বলেছি এবং বিস্তারিতভাবে আলোচনা করার জন্য সেপ্টেম্বর মাসে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমাদের বলা হয়েছে যে তারা বৈঠক আয়োজন করবেন। এই বৈঠকগুলোর আলাপ আলোচনার মধ্য দিয়ে আমি মনে করি যে একটা ধারণা বেরিয়ে আসবে যে আমাদের কাজগুলো কি, এটা করতে কি ধরনের সময় প্রয়োজন আছে এবং এর মধ্য থেকেই হয়তো একটা দিক নির্দেশনা বেরিয়ে আসবে। আমরা মনে করি যে সকলের সাথে আলাপ আলোচনা করে
এই দিক নির্দেশনাটা, এই যে সময় এবং কাজ, এই বিষয়ে একটা ধারণা স্পষ্টভাবে মানুষের সামনে আসা দরকার, এবং সেই উদ্যোগটা নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার গ্রহণ করবে। আমাদের যে কাজগুলো আছে, সংস্কারের যে পথটা প্রশস্ত করা, এবং এটা নির্বাচন কিন্তু এই সংস্কার প্রক্রিয়ার একটা অংশ। নির্বাচন এবং যে সংসদ গঠিত হবে সেটা কিন্তু একটা গণতান্ত্রিক সংবিধান তৈরি করবে। এই যে একটা কাজ, এই কাজটার মধ্য দিয়ে কিন্তু পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হবে। ফলে এইটা এই জায়গাটা সকল স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে দ্রুতই একটা দিক নির্দেশনা ঠিক করা দরকার। এখন সেটা ঠিক হয়নি, ফলে ঠিক করা দরকার, কারণ মানুষের মধ্যে এই যে একটা রোড ম্যাপ, এটা জানার আগ্রহ আছে। প্রথম বিষয় হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা আনা, তার জন্য প্রতিষ্ঠান পুনর্গঠন এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, এগুলো একটা জরুরি কাজ। এবং আমরা বলেছি, এবং ষড়যন্ত্র মোকাবেলা করা, নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এখানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করে ষড়যন্ত্র হচ্ছে, অস্থিতিশীলতা, নৈরাজ্য, নানা ধরনের ডাকাতি, অরাজকতা, এগুলো তৈরি করে ষড়যন্ত্র করা হচ্ছে। এবং প্রতিষ্ঠানগুলোর ভেতরেও নানা ধরনের ষড়যন্ত্র, এইগুলো মোকাবেলা করে এবং দ্রুত একটা স্থিতিশীলতা আনা, এটাই সরকারের জরুরি কাজ। এবং একই সাথে তাদেরকে এই যে হত্যাকাণ্ড, জুলাই আগস্ট হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড অবশ্যই প্রত্যেকটা বিচার করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বিচারের মধ্যে একটা দীর্ঘসূত্রতা সৃষ্টি হচ্ছে, মামলা ঠিক মতো নেওয়া হচ্ছে না, এবং মামলায় অভিযুক্ত যারা হচ্ছেন তাদের অনেকেই আবার এখনো এমন ভাবে কর্মরত আছেন যে তারাই মামলা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। এই দিকগুলোকে খুবই গুরুত্বের সাথে আমাদের এই অন্তর্বর্তী সরকারকে বিবেচনা করতে মনে রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়ে আছে ছাত্র জনতার একটা অভ্যুত্থানের উপর, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। তাদের একটা প্রধান কাজের জায়গা হচ্ছে এই যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা শহীদ হয়েছেন, প্রত্যেকে যাতে ন্যায় বিচার পায় সেইটা তাদের নিশ্চিত করা। এইটা তাদের একটা অগ্রাধিকার কাজ, এবং এই বিচারকে এমন ভাবে নিতে হবে, প্রয়োজন আন্তর্জাতিক আদালতে যেতে হবে, যাতে করে স্বচ্ছতা এবং ন্যায় বিচার সকলের কাছে একটা গ্রহণযোগ্য জায়গা থাকে। এবং একই সাথে আমাদের 15 বছরে যে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের শাসনে যে ধরনের গুম, খুন, চুরি, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, সমস্ত একটা ব্যবস্থাকে একটা মানে আজকে এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ জায়গায় নিয়ে এসছে, যেটা টিকে থাকার ক্ষেত্রে একটা প্রশ্ন, মানে ঝুঁকি তৈরি হয়েছে, সেই জায়গাটাতে আনার যে দায়টা, তাদেরকে সেখানে তাদেরকে তার জবাবদিহিতা এবং বিচারের জায়গায় যেতে হবে। তার জন্য প্রয়োজন ট্রাইব্যুনাল গঠন করা, তদন্ত করা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ। যদি আমরা ন্যায় বিচারই প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে নতুন বাংলাদেশের যাত্রাটা কিন্তু আমাদের মানে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী হবে না। আমরা বলেছি একই সাথে যে অর্থনৈতিক চ্যালেঞ্জটাও খুব গুরুত্বপূর্ণ এই সরকারের সামনে, কারণ বিগত সরকার ফ্যাসিস্টরা লুটপাট করে তো একেবারে ফোকলা বানিয়ে দিয়ে গেছে। সেই জায়গায় অর্থনৈতিক চ্যালেঞ্জটাও মোকাবেলা করতে হবে। মানুষ কষ্টে আছে দ্রব্যমূল্য এবং নানান ধরনের তার আয় ব্যয়ের অসঙ্গতির কারণে, ফলে সেইটার দিকে তাদের মনোযোগ দিতে। আমাদের দেশের শ্রমিকরা, কৃষকরা, আমাদের দেশের নিম্ন আয়ের মানুষ, তাদের জীবনে কিন্তু বেশ চাপ এখন। তো সুতরাং একই সাথে তাদের মানে এই সরকারকে সেই বিষয়গুলোর দিকে মনোযোগ দেওয়া হবে। এই তাদের আসল কাজের জায়গা। এই আসল কাজ করতে করতেই রাজনৈতিক প্রক্রিয়াটা তাদেরকে শুরু করতে হবে, এবং একটা রোড ম্যাপ তৈরি করতে হবে, যাতে করে জনগণকে তারা আশ্বস্ত করতে পারেন। জনগণ তো এই রোড ম্যাপ প্রতিদিনই জানতে চাইছে, ফলে সেই জায়গাটাও তৈরি হওয়া দরকার। প্রথম কথা হচ্ছে যে এই সরকার একটা গণ অভ্যুত্থানের ফসল, এবং আমরা বলেছিলাম যে ছাত্রদের মতামতকে প্রাধান্য দিয়ে একটা সরকার গঠন করা হবে, এবং সেটা একটা আছে এখানে। তো সেইটাকে তো আমরা সকলেই বলছি যে আমরা এই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা আপনাদের দায়িত্ব, আপনারা সেই কাজটা করুন। আমরা আশা করি তারা তাদের সেই দায়িত্বটা পালন করবেন, এবং বাংলাদেশে যাতে একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটে সেই পথটা তারা প্রশস্ত করবেন, এবং সেই ক্ষেত্রে নিঃসন্দেহে জনগণ তাদের কর্মকাণ্ডের মূল্যায়ন করবেন, এবং সেই সময়ও তারা পাবেন। কিন্তু জনগণের আকাঙ্ক্ষার প্রতি মনোযোগ দেওয়ার জন্য আমরা তাদেরকে বারবার বলবো। এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে অযৌক্তিক বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক। বলেছেন পরীক্ষা ছাড়া মেধার মূল্যায়ন হতে পারে না। সমন্বয়ক মন্ত্রণালয় ও বোর্ড কর্মকর্তাদের সচিবালয়ের কক্ষে আটকে রেখে এই সিদ্ধান্ত আদায় করা হয়েছে বলে জানান সমন্বয়ক হাসনাত। কথায় কথায় দাবি নিয়ে সড়ক বন্ধকারীদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেন সার্জিস। এদের আইনের আওতায় আনার দাবি তাদের। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সড়কে প্রধান উপদেষ্টার বাসভবন অথবা সচিবালয়ের সামনে নানা দাবিতে সোচ্চার বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের কর্মীরা। অনেকেই অবস্থান নিচ্ছেন রাজপথে, এমনকি সরাসরি ঢুকে যাচ্ছেন সচিবালয়ের ভেতরেও। এতে বিশৃঙ্খলার পাশাপাশি তৈরি হচ্ছে নিরাপত্তা ঝুঁকিও। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। বলছেন দাবিগুলো মেটাতে সরকারকে সময় দিতে হবে খানিকটা। আপনি যদি আমাদের কাছে না আসেন, কিংবা সরকারের কাছে না যান, কিংবা লিগ্যাল অ্যাপ্রোচে না যান, আমরা ধরে নিব আপনারা রাইট ওয়েতে যাওয়ার মানসিকতা ধারণ করেন না, আপনাদের কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে। রাষ্ট্রকে সময় দিন, অন্তত আগামী 1 বছরের মধ্যে আমাদের যে ক্ষতগুলো রয়েছে সেগুলো রেকটিফাই করে আমরা একটি নতুন পথের দিকে এগিয়ে যেতে পারবো। এই ধরনের রাষ্ট্রবিরোধী আমাদের যে স্টেটের যে ফাংশনসগুলো রয়েছে, এই ফাংশনসগুলিকে যারা বিতর্কিত করতে চায় তাদেরকে সুবিধাভোগী হিসাবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অবশ্যই আহ্বান জানাবো। রাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল পরিদর্শনে গিয়ে কথা
কথা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। এ সময় তারা সচিবালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিশৃঙ্খলা তৈরির সমালোচনা করেন। অযৌক্তিক মনে করেন পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে। পুরো মপটি নিয়েই তারা 18 তলায় উঠে যান। 18 তলায় উঠে গিয়ে আমাদের যে মাননীয় সচিব মহোদয় রয়েছেন তার রুম তারা অবরুদ্ধ করে, এবং সেখানে ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন এবং আন্ত বোর্ডের যিনি চেয়ারম্যান এবং আমি সহ সবাইকে তারা অবরুদ্ধ করে। আজকে যে ডিসিশনটি এসেছে এটি আমাদের জায়গা থেকে মনে হয়েছে এটি একটি যৌক্তিক ডিসিশন নয়। সমন্বয়করা বলেন হাসপাতালগুলোতে দুর্নীতির চক্র তৈরি হয়েছে, মুমূর্ষু রোগীকে পুঁজি করেও চলে ব্যবসা। যেটি হচ্ছে আপনার জায়গা থেকে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারত, বিশেষ করে বিজেপি, সবচেয়ে বড় সংকটে পড়েছে। এই বিভৎস বর্বর স্বৈরাচারকে ক্ষমতায় রাখার জন্য গত 10 বছর বিজেপি কি করেছে আমরা জানি। ফলে এখনো এই পতন তারা মেনে নিতে পারছে না, এবং বিজেপির মতো একটা উগ্র সাম্প্রদায়িক ফ্যাসিস্ট দল তার ইগো ছেড়ে উঠতে পারছে না। এটা একটা সংকটের জায়গা, এবং এই সংকটের জায়গাটা নিয়ে আমাদের আলাপ করা দরকার আছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে অনেক হামলা হচ্ছে, অনেক সমস্যা করা হচ্ছে, অনেক অত্যাচার নির্যাতন হচ্ছে। এই আলাপটা, এই বয়ানটা এখনো মাঠে রাখছে বিজেপির একেবারে সর্বোচ্চ পর্যায়ে। আমি শুধু মিডিয়া নিয়ে কথা বলছি না, মিডিয়া নিয়ে আমরা কথা বলেছি, আমরা জানি কি হচ্ছে ওখানে। এমনকি যারা মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, বিজেপির সবচেয়ে পরিচিত মুখগুলো একই কথা বলে যাচ্ছেন এখনো। আমাদের মনে থাকার কথা, দুদিন আগেই ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেছিলেন নরেন্দ্র মোদীর সাথে। সেখানে মোদী টুইট করেছেন, সেই টুইটেও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার ব্যাপারে ডক্টর ইউনুস গ্যারান্টি দিয়েছেন। এই ধরনের কথাবার্তা তিনি যোগ করেছেন, এবং আমরা এটাও জানি ডক্টর ইউনুস খুব রাইটলি বলেছেন সব অতিরঞ্জিত কথাবার্তা, এবং এখানে এসে তাদেরকে দেখে যাওয়ার জন্য। যাই হোক, সেই প্রোপাগান্ডা চলছে, কিন্তু আমাদের মনে একটা পাল্টা কথা বলা দরকার। বিজেপি বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে কথা বলছে, তার মুখ আছে, তার সেই গ্রাউন্ড আছে। একটা আপাদমস্তক সাম্প্রদায়িক যারা কথায় কথায় হেট স্পিচ দিয়ে বেড়ান আমাদের, মানে তার দেশের সংখ্যালঘু, শুধু মুসলিম না, খ্রিস্টান, এবং আমি বলেছি দলিতদেরকেও তারা মানুষ মনে করেন না। সেই বিজেপির রাইট আছে টু সে দ্যাট। একটা কথা একটু ক্লিয়ার করে নেওয়া জরুরি, বাংলাদেশের হিন্দুদের উপরে এই স্বাধীনতার পর থেকে কি কোনো সমস্যা হয়নি? তারা একেবারে আর সব মুসলিমের মতো একই রাইট এবং একই রকম নিরাপত্তা বোধ নিয়ে এই দেশে বসবাস করেছেন? উত্তর হচ্ছে না। হিন্দুদের জীবনে সংকট আছে, বাংলাদেশে সংকট আছে, এই উপমহাদেশে সংখ্যালঘুরা মোটা দাগে, আমি বিজেপির আমলের মুসলমান ভারতে যেমন বলছি না, তারও আগে মুসলিমদেরও কিছু সংকটের জায়গা ছিল। ঠিক একই রকম আমাদের হিন্দুদেরও সংকটের জায়গা ছিল। আমাদের হিন্দুদের উপরে এক ধরনের নিরাপত্তা বোধহীনতা তৈরির চেষ্টা হয়েছে বিভিন্ন লেভেলে, বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন, গ্রামে থাকেন, ঢাকার বাইরে থাকেন, প্রভাবশালীরা নানা রকম চাপ তৈরি করার চেষ্টা করে তাদের মূলত তাদের সম্পত্তি কিনে তাদেরকে ভারত পাঠিয়ে দেওয়ার জন্য। এই ধরনের সংকট ওয়াইড স্প্রেড না হলেও ছিল এবং সিস্টেম্যাটিকলি ছিল, এটা আমি মানি, এটা আমি এগ্রি করি। এই ধরনের ঘটনা ঘটেছে। ঠিক এটাও বলতে চাই, তুলনামূলকভাবে বাংলাদেশ এটা ভারতে চাইতে তারপর অনেক কম ছিল বলে আমি বিশ্বাস করি। আমাদের ধর্ম আন্তধর্মীয় যে সম্প্রীতি সেটা অনেক চমৎকার, আবহমান কাল থেকে আছে, কিন্তু সংকট একেবারেই নেই, এটা বলা একেবারেই মিথ্যা কথা। কিন্তু সেটা বাংলাদেশের সমস্যা, বাংলাদেশের সংকট। বাংলাদেশের হিন্দু বা অন্য যে কোনো সংখ্যালঘু গোষ্ঠী, সেটা ধর্মীয়, জাতিগত, যেভাবেই হোক না কেন, তারা যখন বঞ্চনার শিকার হয়, তারা যখন নিপীড়নের শিকার হয়, আমি নিজে ব্যক্তিগতভাবে সেটাকে খুব সিরিয়াসলি নিতে চাই, এবং আমি সেটার বিরুদ্ধে সোচ্চার আছি। আমার রাষ্ট্রটাকে আমি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই বলে, ওটা ভারত বা আর কেউ বলছে তার জন্য না। সুতরাং বাংলাদেশে এই শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরও যে ঘটনাগুলো ঘটেছে, আমরা সেখানে বহুবার কথা বলেছি, এগুলো মূলত রাজনৈতিক, এবং দু একটা ক্ষেত্রে এটা আসলে এক ধরনের লুটতরাজের জন্য হয়েছে, এটা কোনোটাই সাম্প্রদায়িক না। তারপরও এই ঘটনাগুলো তো ঘটতে পারে, এটা শুধু হিন্দু না, মুসলিম আওয়ামী লীগের উপরে হতে পারে না, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। কিন্তু ভারতের কেন বলা থাকবে? এবং আমাদের দেশ থেকে মানে সরগোল করার সময় হয়েছে পাল্টা ভাবে। রিসেন্টলি দুই নেতার কথা বলি, তারপরে যারা মোদী সম্পর্কে একটা ফাইন্ডিং এর কথা বলবো। আমি আগে 3 নম্বর মানুষ বলা হতো, যদি এই নির্বাচনে আদিত্যনাথের সাথে বিজেপির কনফ্লিক্ট তৈরি হয়েছে। আদিত্যনাথ সম্প্রতি 2-3 দিন আগেই বলছেন 1947 সালে যা হয়েছিল তা আজ পাকিস্তান ও বাংলাদেশে হচ্ছে। তখন 10 লাখ হিন্দু শিখকে হত্যা করা হয়েছিল, আজও আমরা অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, নারীর প্রতি অত্যাচারের একই দৃশ্য দেখছি। প্রায় 1.5 কোটি হিন্দু বাংলাদেশে তাদের পরিচয় বাঁচাতে চিৎকার করছে। খেয়াল করুন, 1.5 কোটি হিন্দু। তিনি আরো বলেন, বিভিন্ন দেশ ও ভারতে তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদীরা তাদের ভোট ব্যাংক নিয়ে চিন্তিত, তাই বাংলাদেশের নৃশংসতার বিষয়ে নীরব। বাংলাদেশ আবারও বাংলাদেশের 1.5 কোটি হিন্দু আছে, তারা প্রত্যেকে নাকি তাদের অস্তিত্ব এবং পরিচয় বাঁচাতে চিৎকার করছে। মিথ্যাচার দেখুন, 10 লাখ হিন্দু শিখকে হত্যা করা হয়েছিল। 47 দেশভাগের সময় 2টো রাজ্যে মারাত্মক দাঙ্গা লেগেছে। আমরা জানি যে 2টো রাজ্য ভাগ হয়ে এক অংশ ভারত, এক অংশ পাকিস্তানে গিয়েছিল, বাংলা এবং পাঞ্জাব। সেই দাঙ্গায় আসলে প্রায় ইকুয়াল সংখ্যা হিন্দু এবং মুসলমানও মারা যায়। আদিত্যনাথদের নোংরামও হচ্ছে, তারা অর্ধসত্য বলেন, এবং এইসব লোকদের কাছ থেকে আসলে বেশি কিছু এক্সপেক্ট করাও ঠিক না। এটা বলছেন আদিত্যনাথ। অমিত শাহ আহমেদাবাদে একটা প্রোগ্রামে বলছেন, বাংলাদেশের হিন্দু জনসংখ্যা 27% থেকে 9% নেমে এসেছে। এরপর হিন্দু জনসংখ্যা কমে যাওয়ার কারণ, এরপর হিন্দু জনসংখ্যার কারণ নেই উল্লেখ করতে গিয়ে অমিত শাহ বলেন, বাকিরা কোথায় গেল? তাদের হয় জোর করে ধর্মান্তরিত করা হয়েছিল, নয়তো ভারতে আশ্রয় নিয়েছেন। তাদের কি ধর্ম অনুযায়ী বাঁচার অধিকার নেই? যদি তারা প্রতিবেশী দেশে সম্মানের সঙ্গে বসবাস করতে না পারে এবং আশ্রয় চায়, আমাদের দেশে আমরা নীরব দর্শক হয়ে বসে থাকতে পারি না, আপনি ন্যায় বিচার পাবেন। বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কমছে, কিন্তু তাদেরকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে বলে একটা অপশন জনাব অমিত শাহ দিচ্ছেন, অথবা ভারতে গেছেন। ভারতে একটা সংখ্যক গেছেন। আর একটা জিনিস আমার মনে হয় বিবেচনায় নেওয়া দরকার, বাংলাদেশে বা ভারতে এটা হয়েছে, মুসলমানদের মধ্যে ফার্টিলিটি রেট বেশি, তাদের সন্তানের সংখ্যা বেশি, ফলে
আপনি এটাকে এত জেনারেলাইজ করতে পারবেন না। আপনি 27 থেকে 9% নামছে, এর যে হ্যাঁ একটা সংখ্যা নিশ্চিতভাবেই ভারতে গেছেন, এটা আমরা জানি, আমাদের চারপাশ থেকে জানি। এটা শুধুমাত্র এখানে সমস্যা আছে বলে গেছেন তা না, অনেক আরো অন্যান্য অনেক কারণে যান, এটাও আমাদের বিবেচনায় নিতে হবে। কিন্তু আমরা জোর করে ধর্মান্তরিত করা হয় এই ধরনের আলাপ করছেন অমিত শাহ। অমিত শাহকে বলতে চাই, আমরা ভুলিনি আপনি বাংলাদেশিদেরকে টার্মাইট বলেছিলেন, এবং কোনো জাতিগোষ্ঠীকে কোনো মানুষেরকে যখন আপনি ডিহিউম্যানাইজ করেন, এটা কিন্তু একটা মানে ইম্পেন্ডিং একটা সুপ্ত জেনোসাইড ইন্ডিকেট করে। এই জন্য জেনোসাইড স্টাডি যারা করেন, গ্রেগরি স্ট্যান্টন, এটা নিয়ে ভারতে যে একটা জেনোসাইড হওয়ার পরিস্থিতি আছে সেটা নিয়ে কথা বলতে গিয়ে অমিত শাহ টার্মাইটের বক্তব্য আমাদের সামনে এনেছেন। সুতরাং এই ধরনের পরিস্থিতি করছেন তারা, আবার বাংলাদেশ নিয়ে কথা বলেন। এবার তাদের সবার গুরু জনাব নরেন্দ্র মোদীকে নিয়ে একটা রিপোর্ট সম্প্রতি এসেছে, আমাদের অনেকে চোখে পড়েছে। সেটা হচ্ছে লোকসভা নির্বাচনে মোদী 173টা বক্তৃতা দিয়েছেন, তার মধ্যে 110টাতেই ছিল মুসলিম বিদ্বেষ। হিউম্যান রাইটস ওয়াচ একটা রিপোর্ট করেছে, রিপোর্টের ইন্ডিয়া হেট স্পিচ ফুয়েলড মোদিস ইলেকশন ক্যাম্পেইন। সংসদ নির্বাচনের আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী মোদীর 173টি বক্তব্য পর্যবেক্ষণ করে 110টিতেই মুসলিম বিদ্বেষী মন্তব্য পাওয়া গেছে। নির্বাচনের পর থেকে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত রয়েছে। গত বুধবার প্রকাশিত HW রিপোর্টে বলা হয় সারা দেশে 28টি হামলায় 12 জন মুসলিম পুরুষ এবং একজন খ্রিস্টান নারীর মৃত্যু হয়েছে, এবং এই মৃত্যুগুলোর জন্য তার নিশ্চয়ই দায় আছে। HW বিবৃতিতে জানায়, নরেন্দ্র মোদী ও তার হিন্দু সংখ্যাগরিষ্ঠতা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে 2024 সালের নির্বাচনী প্রচারে দেওয়ার বক্তৃতার অধিকাংশই মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য রয়েছে। প্রতিবেদনে বলা হয়, মোদীর ঘৃণা উদ্রেককারী মন্তব্য করার কারণে ভারতে মুসলমান ও খ্রিস্টান এই দুই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরই হামলার ঘটনা বেড়েছে। মানে মোদী যদি এই করেন তাহলে তার সাঙ্গপাঙ্গরা কি করছেন আমরা খুব ভালো মতো জানি। আদিত্যনাথ অমিত শাহের বক্তব্য আমরা দীর্ঘদিন থেকে ফলো করেছি, অন্যান্যদেরও ফলো করেছি, আমরা খুব ভালো মতো জানি কি মারাত্মক কি বিভৎস রকম হেট স্পিচ তাদের বক্তব্যে থাকে। সেই বিজেপি তারা এখন বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে আলাপ করে। বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের নাগরিক, তারা নাগরিক হিসাবে এই রাষ্ট্রে নিরাপত্তা, সম্পদের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, যা বলি মানবাধিকার সবকিছু সমানভাবে এনটাইটেলড একজন মুসলিমের সাথে। মুসলিম যতটুকু ঠিক ততটুকু। সেই লড়াই আমরা যারা বাংলাদেশে আছি, আমরা যারা মানুষের অধিকার নিয়ে কথা বলতে চাই, আমরা আওয়ামী লীগের অধিকার নিয়ে কথা বলতে চাই, যাদের উপরে অন্যায় নিয়ে প্রতিবাদ করতে চাই, করেছি, তারাও সেই আলোচনাগুলো করবো। কিন্তু ভারতের মুখ থেকে ক্রমাগত এই কথা শুনতে আমরা প্রস্তুত নই, কোনোভাবেই প্রস্তুত নই। জেনারেলি কিন্তু খেয়াল করি আমরা তাদের যাবতীয় কনসার্ট, আওয়ামী লীগের উপরে হামলা হয়েছে, আমাদের এখানে বহু মানুষ, সংখ্যাটা এখন দেখছি বাড়ছে, 800 বেশি এখন রেকর্ডেড মৃত্যুর সংখ্যা এসছে। একটা প্রতিবেশী দেশ হিসাবে একটা দেশের ভেতরে যে ঘটনা ঘটছে, অ্যাজ এ হোল সব মৃত্যু নিয়ে শোক প্রকাশ, সব মৃত্যু নিয়ে কন্ডেম করা, সব মৃত্যু তদন্ত এবং বিচার চাওয়া, সব হামলাকে কন্ডেম করা, সব হামলার সেটা মুসলমানের উপরে হোক হিন্দুর উপরে হোক। ভারত কিন্তু লিস্ট মানবাধিকার ফলো করলে এই কথা বলতে পারতো, বলা উচিত ছিল, বলতে পারতো। একটা দেশের অভ্যন্তরীণ ঘটনা কিছু নেই, বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে, ভারত তার কনসার্ন জানাতে পারতো জেনারেলি। কিন্তু বিজেপির কাছে তো মুসলমানরা মানুষ বা মানুষটা টার্মাইট, তাই তারা শুধু হিন্দুদেরকে নিয়ে কথা বলছে। অত্যন্ত অশ্লীল দেখতে জিনিসটা, একদম বাজে। মানে কাগজে কলমে ভারত এখনো একটা মৌলবাদী বিভৎস সাম্রাজ্যে পরিণত হয়নি। এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এই দলটা এইভাবে ক্ষমতায় আছে, কিন্তু একটা রাষ্ট্রের প্রতিনিধিত্ব জনাব মোদী করেন, অমিত শাহ করেন, প্রত্যেকে রাষ্ট্রীয় পদে আছেন। আদিত্যনাথও একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সবচেয়ে পাওয়ারফুল রাজ্য, ভোটের বিবেচনায় যদি বলি, তারা বসে বসে এগুলো বলছেন, তাদের মুখে মানেন। এবং আমরা মনে হয় এখন এই সময় এসছে ভারতের সংখ্যালঘু, ভারতের মুসলিম, ভারতের খ্রিস্টান, এমনকি ভারতের কিছু হিন্দু, কিছু না, সংখ্যাটা বিরাট, 20 কোটির বেশি দলিতদের উপরে বিজেপি কি করছে আমাদের এই শোরগোল তোলা উচিত, একদমই উচিত। ওই মুখ নিয়ে বাংলাদেশে এসে এই কথা বলা বিভৎস, ভয়ঙ্কর অন্যায়। আমি জানি বিজেপির যে রাজনীতি, সেই রাজনীতির জন্য এটা তাকে বলতে হয়, কিন্তু এই রাজনীতি করতে গিয়ে বিজেপি ভারতের সোশ্যাল ফেব্রিক ধ্বংস করেছে, ভারতের সমাজের মধ্যে যে ধর্মীয় হারমোনি যতটুকুই ছিল সেটাকে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। সে এখন এটা বাংলাদেশে উস্কে দিচ্ছে। বাংলাদেশের হিন্দুদের জন্য কারা কারা সবচেয়ে বেশি ক্ষতিকর, আমি একটা ভিডিও দিয়ে দেবো, আপনারা দেখবেন মন্তব্যে। যেন গোবিন্দ প্রামাণিক সম্প্রতি এসব নিয়ে কথা বলছেন, এবং উনি পরিষ্কারভাবে স্পষ্টভাবে আওয়ামী লীগকে দায়ী করেছেন বাংলাদেশের হিন্দুদের প্রধান এবং যত দুর্গতি হয়েছে তার প্রধান অংশে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।